প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ফেয়ার উইথ টুয়েসডের চতুর্থ এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি রবিবার থাকছে রহস্য আর প্রতি মঙ্গলবার থাকছে ভয়। রহস্য আর ভয় এই দুটো নিয়েই আফনান্স বি ইউটিউব চ্যানেলটি নতুনভাবে আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আপনাদের পরামর্শ, সহযোগিতা, ভালোবাসা কাম্য। আপনারা পরামর্শ দিবেন নির্দিষ্ট কোন রহস্যময় বিষয়ের উপরে এপিসোড আপনারা চাচ্ছেন। এছাড়া আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আপনাদের পরামর্শ এবং ঘটনাগুলো আমাদের এই ইমেল অ্যাড্রেসে ইমেল করার জন্য অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো, সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আমাদেরকে পাঠাতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করবেন না। আজকের এই এপিসোডে যে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, ঘটনা দুটি শোনার পর ঘটনা দুটি কেমন লেগেছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। সেই সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে যারা রহস্য পছন্দ করেন আর ভয়ের ঘটনাও পছন্দ করেন তাদের কাছেও আফনান্স বি ইউটিউব চ্যানেলটি পৌঁছাতে পারে। আজকের এই এপিসোডে যে দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই দুটি ঘটনাই কিন্তু আমরা পেয়েছি একজন মাত্র ব্যক্তির কাছ থেকে। ওনার নাম মুস্তাফিজ। উনি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদরের পৌরসভার ভেতরেই। ওনার পুরনো বাড়ি কুষ্টিয়া জেলার খোকসার মাসিলিয়া গ্রামে। ওনার বাবা অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য। গ্রামে ওনাদের যে বাড়িটা ছিল সেটা পুলিশের বাড়ি নামেই পরিচিত ছিল। 2021 সালে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েই গ্রামের ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ওনারা শহরে এসে স্থায়ী হয়েছেন। উনি যে দুটি ঘটনা পাঠিয়েছেন, এই দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি এখন শেয়ার করব, এটা কিন্তু ওনার গ্রামেই ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাব। আর শুরুতে আর একটা কথা বলে নেই, এই দুটি ঘটনা কিন্তু এই মুস্তাফিজ ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। তো চলুন প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটি ঘটেছিল 2011 সালের নভেম্বরের শেষ দিকে। তখন কিন্তু শীত পড়ে গেছে। শহরের দিকে তখন শীতের প্রকোপটা অতটা অনুভূত না হলেও গ্রামের দিকে কিন্তু তখন ভালোই অনুভূত হয়। উনি তখন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করছেন। তখন 3rd ইয়ারে পড়তেন উনি। ছুটিতে বাড়িতে আসতেন, বন্ধুবান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতেন। ওনাদের এই মাসিলিয়া গ্রাম থেকে কিছুটা দূরে চর ভাদুরী নামক একটা জায়গা রয়েছে। সেখানে যাওয়ার জন্য বেশ খানিকটা মেঠো পথ পাড়ি দিতে হয়। এরপর একটা বড় বিল রয়েছে। ওই বিলের এক পাশে কিন্তু বেশ বড় একটা কলা বাগান রয়েছে। ওনারা অবশ্য ওই কলা বাগানের মধ্যে ঢুকতেন না, ওনারা তার থেকেও আরও অনেকটা দূরেই বসে বসে আড্ডা দিতেন, আবার বাসায় চলে যেতেন। তো যেই রাত্রে ঘটনা ঘটে, ওই রাত্রে উনি বন্ধুবান্ধবদের সাথে এসেছেন। তখন রাত যে অনেক বেশি বাজে তা কিন্তু না, হয়তো বা 8টার দিকে রওনা দিয়েছেন। এরপরে যখন ওনারা এখানে এসেছেন, বসেছেন, গল্পগুজব করছেন, গল্প করতে করতে হঠাৎ করে ওনারা দেখেন যে 7-8টা আগুনের গোলা সাঁ করে এসে ওই কলা বাগানের ভেতরে পড়েছে। কলা বাগানটা কিন্তু এমন যে একটা গাছ থেকে আরেকটা গাছের তো একটা দূরত্ব রয়েছে, যেটা কলা বাগানে থাকে আর কি। একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কিন্তু এক একটা কলা গাছ লাগানো হয়। ওই আলোটা যখন ওখানে এসে পড়েছে, ওনারা বুঝতে পেরেছেন যে বিলের মধ্যে কিন্তু এরকম আলো আসে। বড় বড় আগুনের 7-8টা গোলা ওখানে এসে পড়ার পর ওনারা দেখতে পেলেন এই আগুনের গোলা বা বলগুলো মানুষের আকৃতি ধারণ করলো। আগুনের গোলা থেকে মানুষের আকৃতি হয়ে গেল। তখন মনে হচ্ছে এরা এক একটা লাইট মানব, মানে এদের পুরো বডির মধ্যে আলো জ্বলছে। হাত পা বোঝা গেল, চেহারা বোঝা যাচ্ছে না, পুরোটাই তো আলোকিত। এরপর এই আলোগুলো আস্তে আস্তে কমে আসতে শুরু করলো। আর এই 7-8টা অবয়ব এরা ওই বাগানের মধ্যে দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, একজন একজনকে ধাক্কা দিচ্ছে, হাসাহাসি করছে, কথাও বলছে। তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা যখন এই দৃশ্য দেখতে পেলেন, তখন ওনারা তো ভয় পেয়ে গেছেন, বুঝে ফেলছে যে ঘটনাটা আসলে কি। তখন ওনারা বললেন যে এই তাড়াতাড়ি চল এখান থেকে ভাগি, কারণ আমরা যে এখানে আসি ওরা মনে হয় বুঝতে পারেনি। ওরা যদি বুঝতে পারে একবার যে আমরা ওদেরকে দেখে ফেলছি, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওনারা দ্রুত ওখান থেকে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। সমস্যা হলো কি, যে মুস্তাফিজ ভাইয়ের যে বাড়িটা, এই বাড়িটা পড়ে গেছে সবার পরে।
কারণ ওনার যে বন্ধুবান্ধবরা ওখানে এসেছিলেন তারা নিজ নিজ বাড়িতে চলে যাবেন, তাদের বাড়িটা ওনার বাড়ির আগে আগেই ছিল, তাই সবাই যে যার বাড়িতে চলে গেল। এতটুকু পথ কিন্তু কোনো সমস্যা হয়নি। সবাই চলে যাওয়ার পর উনি একা হয়ে গেলেন। যেখানে এসে উনি একা হয়ে গেলেন সেখান থেকেও মিনিট 5 হাঁটতে হবে ওনার বাড়িতে যেতে হলে। তো যেই রাস্তায় এসে উনি একা হয়ে গেছেন এটা কিন্তু একটা ইটের সলিং করা রাস্তা। উনি যেখানে সে একা হয়েছেন তার থেকে মিনিট খানেক হাঁটলেই একটা বড় খই গাছ পড়ে। গ্রামে এটাকে খই গাছ বলে। এই খই গাছের পাতাটা অনেকটা কড়ই গাছের পাতার মতো, বাবলা কাটার মতো কাটা রয়েছে। এক ধরনের ফল হয়, পেঁচানো পেঁচানো ফল। এই ফলটা একটা সময় কিন্তু পেকে যায়। ওটা খেতে খুব বেশি সুস্বাদু না, একটু কষকষ লাগে। ছোটোবেলা আমি নিজেও খেয়েছি এই খই ফলটা। এটা অনেক পুরনো একটা গাছ ছিল এখানে। কথিত আছে যে অনেকেই নাকি ওই খই গাছের নিচে ভয় পেয়েছে। অনেকেই দেখেছে একটা গলা কাটা ঘোড়া, তার উপরে একটা মানুষ বসে আছে, তারও মাথা নেই। আর ওই মানুষটার এক হাতে একটা হারিকেনের মতো জিনিস আছে, যেখান থেকে খুব অল্প আলো বিচ্ছুরিত হয়। অনেক আলো না যে অনেক দূর আলোকিত হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর ওই ঘোড়ার গলায় যে ঘণ্টা বাঁধা আছে, ঘণ্টার ঢং ঢং আওয়াজ হবে এমনটাও না। তবে ঘোড়ার খুরের আওয়াজ অনেকেই পেয়েছে, এমনকি ওটাকে সামনাসামনি অনেকে দেখে ভয় পেয়েছে। তবে ভয় পেয়ে কারো যে বড় ধরনের ক্ষতি হয়েছে এমনটাও না। ভয় পেয়েছে, অজ্ঞান হয়েছে, জ্বর এসেছে, ঠিক হয়ে গেছে, এমন আর কি। উনি যখন ওই খই গাছের কাছাকাছি এসেছেন তখন তো ওনার ওই বিষয়টা মনে পড়ে গেছে, যারে আমি তো এখন একা, আর এই খই গাছের এখানে তো বিভিন্ন সময় ভয়ের ঘটনা ঘটছে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে উনি পেছন থেকে খুরের আওয়াজ পান। একে তো ইটের সলিং করা রাস্তা, অর্থাৎ ইটের রাস্তা, ঘোড়ার খুরের যে আওয়াজ, ঠক ঠক আওয়াজ, এই আওয়াজ ওনার কানে ভেসে আসে। ঘোড়া কিন্তু এক ধরনের শব্দ করে, নিঃশ্বাস নেয়, ফসফস করে নিঃশ্বাস নেয়, এমন শব্দ ওনার কিন্তু কানে আসে। তখন ওনার শরীরটা অনেকটা ভারী হয়ে যায়। উনি ওইখান থেকে আর এক চুলো নড়তে পারছেন না। ওইখানে উনি ঠায় দাঁড়িয়ে আছেন। উনি সামনেও হাঁটতে পারছেন না, ওইখানে দাঁড়িয়ে আছেন, পেছন দিকে ঘুরতে পারছেন না। এদিকে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি ফিল করলেন ওনার ঠিক পাশেই, ওনার থেকে হয়তো 4-5 হাত দূরত্বে কিছু একটা এসে দাঁড়িয়েছে। উনি আর চোখে তাকিয়ে যা দেখলেন, এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। একটু আগে বিলের মধ্যে এই ঘটনা ঘটেছে, ওখান থেকে ভয় পেয়ে এখানে আসছেন। তবে এখন যেটা ওনার সাথে হচ্ছে এটা তো আরও ভয়ঙ্কর। উনি আর চোখে তাকিয়ে দেখলেন একটা ঘোড়া ওনার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। ঘোড়ার মাথা নেই, টপ টপ করে রক্ত পড়ছে। আর ঘোড়ার পিঠের উপরে একজন আছে, তারও মাথা নেই। তার হাতে একটা হারিকেন আছে। হারিকেন বলতে আমরা গতানুগতিক যে হারিকেন দেখি এমন না, ঠিক অনেক পুরনো এক ধরনের হারিকেন জাতীয় জিনিস পাওয়া যেত ব্রিটিশ পিরিয়ডে, ওই টাইপের কিছু একটা জিনিস। তার আলো খুবই কম, খুবই হালকা আলো, তবে সেই আলো 3-4 হাত দূরে আর দেখা যাচ্ছে না। ওই জিনিসটা এসে তার পাশে দাঁড়ালো। উনি কিন্তু নড়াচড়া করতে পারছেন না, উনি কিন্তু আর চোখে এটা দেখছেন। এরপর যেটা হলো, ওই ঘোড়াটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। উনি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। সামনে এগিয়ে গিয়ে এই যে খই গাছ, এই খই গাছটার আরেকটু সামনে গিয়ে আর এক পাশে মোড় নিয়ে একটা হালট আছে বা আইলের মতো জায়গা আছে, একটা রাস্তা আছে, চিকন একটা রাস্তা, ওই দিকটাতে চলে গেল। উনি কিন্তু তখনও দাঁড়িয়ে আছেন, তখনও কিন্তু ওখান থেকে উনি নড়াচড়া করতে পারছেন না। ওই দিকে চলে যাবার হয়তোবা 15 সেকেন্ড পর আবার উনি খেয়াল করলেন ওই দিক থেকে কে যেন হেঁটে আসছে। হেঁটে আসা দেখে ওনার মনে একটু সাহস হলো, মনে হয় কোনো লোকজন ওই দিক থেকে হেঁটে আসছে। কিন্তু উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি আরও বেশি ভয় পেলেন। উনি দেখতে পেলেন যে না, এখন আর ঘোড়া টোড়া কিছু না, দেখা যাচ্ছে খুবই সুন্দরী একটা নারী। এত সুন্দর নারী উনি জীবনে কখনোই দেখেননি। তার চেহারাটা অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল। এখানে অন্ধকার বলতে ওই দিন কিন্তু বেশ চাঁদের আলো ছিল, ঠিক পূর্ণিমা কিনা এটা বলাটা মুশকিল ছিল, তবে চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল। ওই আলোতেও মনে হচ্ছে তার চেহারাটা জ্বলজ্বল করছে। তো ওই মহিলাটা কি করলো, ওই খই গাছের নিচে আসলো। উনি ছিলেন ওই খই গাছের পশ্চিম সাইডে, আর ওই মহিলাটা ছিল পূর্ব সাইডে। ওই মহিলাটা ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, মানে তার কণ্ঠটা স্বাভাবিকই ছিল, মানে একদম যে কর্কশ কণ্ঠ এরকম না, স্বাভাবিক কণ্ঠ ছিল। তবে স্বাভাবিক কণ্ঠ হলেও বেশ ধমকের সুরেই ওনাকে বললেন, এই তুই এত রাত্রে এখানে আসছিস কেন, জানিস না
এখানে ভয় আছে, তবে তোর ভয়ের কোনো কারণ নাই, তোর মনে কোনো নোংরামি নাই, তা সেটা তোকে দেখেই বুঝতে পেরেছি। তা না হলে আজকে কিন্তু তোর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তুই আজকে যেটা দেখলি, এইটা দেখার কারণে তোর বড় ধরনের কোনো ক্ষতি হবে না। যা, তুই এক দৌড়ে বাসায় চলে যা, তবে কোনো চিৎকার চেঁচামেচি করবি না। চিৎকার চেঁচামেচি করে এলাকা মাথায় করবি না, সোজা বাসায় চলে যা, ভয়ের কোনো কারণ নাই, যা। আর রাতের বেলা এইখানে এইভাবে একা একা আসবি না। এরপর হয় কি, মনে হলো যে ওনার শরীরে একটা বিজলি চমকের মতো একটা অনুভূতি খেলে গেল। ওনার শরীরে উনি শক্তি ফেরত পেলেন। মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তি ওনাকে ওখানে আটকে রেখেছিল। উনি ওখান থেকে দ্রুত চলা শুরু করেছেন। একটু পথ অতিক্রম করেই বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। এক দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়েই উনি আর কাউকে ডাকেন নাই, উনি শুয়ে পড়েছেন। রাত যে তখন অনেক ছিল তা না, 10টা সাড়ে 10টার মতো বেজেছিল আর কি, এরকম একটা সময়। তো উনি তো ওখানে অর্থাৎ বাড়িতে গিয়ে শুয়ে পড়েছেন। সকালবেলা উঠে উনি পরিবারের সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, তখন পরিবারের সদস্যরা তো ওনারাও আতঙ্কিত হয়ে গেছেন। তবে সকালবেলা উঠে দেখা গেল ওনার শরীরে কিছুটা জ্বর এসেছে, তবে অল্প সময়ের মধ্যেই ওনার শরীরের জ্বরের প্রকোপটা অনেক বেড়ে যায়। পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন যে ভয়ের কারণে এটা হয়েছে। তখন ওনারা স্থানীয় একজন হুজুরের কাছে তাকে নিয়ে যান, তাকে দিয়ে ঝাড়ফুঁক করান। দেখা গেল আস্তে আস্তে জ্বরটা কমে আসছে। এদিকে বাড়ির যেই মুরব্বীরা ছিলেন, বিশেষ করে যারা মহিলা ছিলেন, প্রবীণ যারা, তাদেরকে জিজ্ঞেস করলেন যে ঘটনাটা আসলে কি, এখানে এমনটা কেন হয়। তখন একজন জানালেন যে মুক্তিযুদ্ধেরও আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। তা হচ্ছে কোনো একজন বণিক বা ব্যবসায়ী, উনি ঘোড়ায় চড়ে ব্যবসা করতে যেতেন। এই পথ দিয়ে উনি বিভিন্ন সময় গিয়েছেন, এই এলাকার মানুষও তাকে দেখেছে। ভালো মানুষ ছিলেন। পথ দিয়ে যাওয়ার সময় কারোর সাথে কখনো কোনো খারাপ আচরণ করেছেন এটা আসলে বলা যায় না। তবে ওনার বাড়িটা ঠিক কোথায় ছিল এটা কেউ বলতে পারে না। কোনো একদিন সকালবেলা তার ডেড বডি এই ঠিক যে খই গাছ এই জায়গাটাতে পাওয়া যায়। তখন তো খই গাছ এরকম বড় ছিল না, ছোটই ছিল। দেখা গেল উনি যে ঘোড়ার পিঠে চড়ে আসতেন সেই ঘোড়াটার মাথা নেই, ওনারও মাথা নেই। আর ওনার পাশে একটা হারিকেন পড়ে আছে, কিন্তু ওনার যে টাকার ব্যাগ বা আদার্স যে মূল্যবান সামগ্রী যেখানে রাখা হতো এইসব কিছু নেই। সকলে ধরেই নিলেন যে প্রতিমধ্যে ডাকাতের খপ্পরে পড়েছিলেন। আর আগেকার ডাকাতরা কিন্তু অনেক ডেঞ্জারাস হতো। তারা শুধু ডাকাতি করতো না, যাদেরকে ডাকাতি করতো তাদেরকে মেরেও ফেলতো। মেরে ফেলা বলতে একদম মাথা কেটে নিয়ে চলে যেত, একদম মৃত্যু নিশ্চিত করত। অনেক সময় পোষা ঘোড়াগুলোও কিন্তু বিভিন্ন সংকেত দেয়। এই জন্য হয়তো বা ডাকাতেরা ওই পোষা ঘোড়াটারও মাথা কেটে ফেলেছিল, প্রথমে হত্যা করেছে। কারণ ঘোড়ার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের দাগ দেখা গিয়েছিল, বোঝাই গিয়েছে ওকে প্রথমে হত্যা করেছে এইভাবেই, পরে মাথাটা কেটে ফেলেছে। তো এরকম মাথাবিহীন অবস্থায় এই বণিকের বা ব্যবসায়ীর দেহ এবং ঘোড়াটা পড়েছিল। ঘোড়া এক সাইডে ছিল, উনি আর এক সাইডে ছিলেন। পরবর্তীতে লোকজনরা সিদ্ধান্ত নিলেন যে ওনাকে তো আমরা খুব একটা বেশি চিনি না, তবে ওনার বেশভূষা, বিভিন্ন সময় ওনাকে যখন সালাম দেওয়া হয়েছে বা উনি কখনো কখনো মুরব্বীদেরকে দেখে সালাম দিয়েছেন, তাতে বোঝা গেল যে উনি মুসলিম ছিলেন। তাছাড়া ওনাকে যখন গোসল দেওয়ানো হয় তখনও বোঝা গেল ওনার শরীর দেখে যে উনি মুসলিম ছিলেন। এরপর মুসলিম রীতিনীতি অনুযায়ী ওনাকে কবর দেওয়া হয়, আর ওনার ঘোড়াটাকে আরেকটা সাইডে গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া হয়। এর বেশ কিছুদিন পর থেকেই নাকি এরকম গলাকাটা ঘোড়া আর গলাকাটা এই অশ্বারোহীকে ওখানে দেখা যেত। তবে কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে এটা জানা যায় না। তাহলে এই মহিলাটা কোত্থেকে এলো? এই মহিলার বিষয়ে এই মুস্তাফিজ ভাইয়ের আত্মীয় স্বজনরা কিছুই বলতে পারেননি। পরবর্তীতে উনি ভালো একজন হুজুরের সাথে কথা বলেছিলেন, বিশেষ করে উনি পরবর্তীতে আরেকজনের কাছে ঝাড়ফুঁক করিয়েছিলেন। তাকে যখন এই বিষয়টা জিজ্ঞেস করলেন তখন উনি আসলে অনুমানে উত্তর দিয়েছিলেন, এটা নির্দিষ্ট করে আসলে বলাটাও মুশকিল। উনি বলেছিলেন যে এখানে কোনো ভালো জিন আছে, সেই হয়তোবা তোমাকে এখান থেকে বের করে দিয়েছে যাতে করে তুমি ঠিকঠাক মতো পৌঁছাতে পারো। আবার এমনও হতে পারে যে এখানে এই ঘোড়ার বেশে, অর্থাৎ গলাকাটা ঘোড়ার বেশে আর ওই অশ্বারোহীর বেশে কয়েকটা জিনেরা থাকে, এই গাছের নিচেই থাকে। যেহেতু তুমি কোনো অসৎ উদ্দেশ্যে এখানে আসোনি, আর ওই মহিলাটার দিকে তুমি অসৎ উদ্দেশ্যে তাকাও নাই, যার কারণে তারা তোমাকে এখান থেকে যেতে দিয়েছে। এরা মূলত জিন। দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় যদি অপঘাতে মৃত্যু হয়ে যায় কারো,
কখনো কখনো জিনেরা তাদের সুরত ধরে মানুষের সামনে চলে আসে। তো এটা এমনই হয়েছে হয়তোবা। তবে এটা কিন্তু হয়তোবা বলেছেন, নির্দিষ্ট করে বলা যায় না যে আসলে এই রহস্যটা কি, কেনই বা এই ঘটনাটা ঘটেছিল। এখনও কিন্তু ওই গাছটা রয়েছে, আর ওই গাছের নিচে রাতের বেলা এখনও মানুষ মাঝে মাঝে ভয় পায়। ওই গলাকাটা ঘোড়া এবং গলাকাটা অশ্বারোহীকে দেখা যায়, যার হাতে একটা ছোট্ট হারিকেন জাতীয় জিনিস আছে, তার থেকে মৃদু আলো চারদিকে বিচ্ছুরিত হয়। আর ওই যে বণিক, তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তার কোনো আত্মীয় স্বজনরাও কখনো খোঁজ নিতে আসেনি, জানাই যায়নি যে তার আসলে বাড়ি কোথায়। হয়তোবা তার পরিবার তাকে অনেক দিন খুঁজেছে, তার স্ত্রী তাকে খুঁজেছে, তার সন্তানেরা নীরবে চোখের পানি ফেলেছে যে তার বাবা হয়তোবা ফেরত আসবে, কিন্তু তারা তো আর জানে না এই বণিক কোথায় এসে এই ভয়ঙ্কর ডাকাত দলের খপ্পরে পড়েছিল। সেখানে নির্মমভাবে তাকে মারা যেতে হয়েছে। ওই বণিকের মাথা বা ঘোড়ার মাথা এই দুটো কিন্তু পাওয়া যায়নি। এটা অনুমান করেন অনেকেই যে ডাকাতরা এটা নিয়ে গিয়ে দূরে কোথাও হয়তো মাটিতে পুঁতে দিয়েছিল। তো মাথাবিহীন অবস্থাতেই তাকে জানাজা পড়িয়ে মুসলিম রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম গলা কাটা অশ্বারোহীর ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনেছি। আমি একটা জায়গার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, স্থানীয়ভাবে গলা কাটা সাহেব বলা হতো তাকে। এই জায়গার লোকেশনটাও আমি বিভিন্ন সময় বলেছি, সেটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার যে সাতোয়ের বাজার রয়েছে, সাতোয়ের বাজার থেকে মাগুরা জেলার মোহাম্মদপুরে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গেলে কয়েকটা গ্রাম পড়ে, ইচাখালি পড়ে, কান্দাকুল পড়ে, তারপর খরসুতি পড়ে। তো ওখান দিয়ে কিছুটা এগিয়ে গেলে, অর্থাৎ সাতোর বাজার থেকে কিছুটা এগিয়ে গেলে হাতের বাম পাশে একটা ক্যানালের মতো রয়েছে। ঠিক এমন একটা জায়গায় ওইখানে একটা পাকর গাছ ছিল। এই পাকর গাছে এমন একটা গলা কাটা সাহেব ছিল। তবে তার যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা কিন্তু গলা কাটা থাকতো না, শুধু ওই যে অশ্বারোহী তার মাথা ছিল না। আর তার যে ঘোড়া, ওই ঘোড়ার গলায় একটা ঘণ্টা ছিল, এই ঘণ্টাটা কিন্তু ঢং ঢং করে বাজত। গভীর রাতে গ্রামের মানুষরা তাদের ঘরের মধ্যে শুয়ে থেকেও সেই ঘণ্টার আওয়াজ শুনতে পেত। তখন বুঝতে পারত ওই পাকর গাছ থেকে গলা কাটা সাহেব নেমে এসেছে। অনেকেই কিন্তু দেখেছে, ভয়ে মারাও গিয়েছে। তবে যারা মারা যায়নি এমন অনেক ব্যক্তি কিন্তু এখনও জীবিত রয়েছেন। তো এমন ব্যক্তির সাথেও কিন্তু আমি কথা বলেছি, আর তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেটা অবশ্য অনেক দিন হয়ে গেছে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। যারা আমাদের আপনাদের ওয়ার্ল্ডের রেগুলার লিসেনার, তাদের হয়তো এটা মনে থাকার কথা। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আর রহস্যময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন, আমাদেরকে এই পরামর্শগুলো ইমেল করতে পারেন। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আজকের এই এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফেয়ার উইথ টুয়েসডে চতুর্থ এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটিও মুস্তাফিজ ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। 2019 সালের অক্টোবর মাসের কোন একটা সময় উনি তখন কর্মসূত্রে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় থাকতেন। একদিন হঠাৎ করেই ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে হবে। যারা শনির আখড়া থেকে শুরু করে নিয়ে সোজা পথ বা চিটাং রোড পর্যন্ত বা কাঁচপুর বা আরও দূরে যান, তারা কিন্তু এই পথে একটি হসপিটাল সবাই দেখতে পান। সেটা হচ্ছে মাতুয়াইল নামক যে জায়গাটা রয়েছে, ওখানে কিন্তু একটা ম্যাটারনিটি হসপিটাল রয়েছে। এই ম্যাটারনিটি হসপিটালটা অনেকেই কিন্তু এই মাতুয়াইল মেডিকেল বলে এটাকে। তো যাই হোক, উনি এই মাতুয়াইলের এই ম্যাটারনিটি হসপিটালে ওনার স্ত্রীকে ভর্তি করান। ভর্তি করানোর পর ডক্টর স্যালাইন দেন। ওই স্যালাইনের মধ্যে কিছু ইঞ্জেকশনও পুশ করা হয়। স্যালাইন শেষ হবার পর উনি খাবার খেতে পারবেন। ওনাকে এমন সময় নিয়ে যাওয়া হয়েছিল যে স্যালাইন শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে যাবে। ওনার স্ত্রী ওনার কাছে বললেন যে, তুমি বাসায় চলে যাও, অবস্থা তো এতটা সিরিয়াস না, তুমি সকালে এসো, এখানে মশা বা অন্যান্য বিভিন্ন কষ্টদায়ক জিনিস আছে,
ঘুমাতেও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, আমার পেরেশানি কাজ করবে, এর থেকে ভালো তুমি বাসায় চলে যাও। উনি তখন হসপিটাল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলেন। বাইরে বের হওয়ার সময় দেখলেন যে ওইখান থেকে যে বের হবেন মেইন গেটে কিন্তু অলরেডি তালা দিয়ে দেওয়া হয়েছে। ওখানে যারা সিকিউরিটি ছিল তাদেরকে উনি অনুরোধ করলেন যে উনি বাসায় যাবেন। তখন সিকিউরিটিরা বলল যে আপনি যাবেন ঠিক আছে, আমরা খুলে দিচ্ছি, তবে গাড়ি না পেয়ে যদি ফেরত আসেন তখন কিন্তু আমরা এই গেট খুলতে পারবো না, এটা নিষেধ আছে। এখন বের হওয়াও নিষেধ, তারপরও যেহেতু বলছেন মানবিক দৃষ্টিকোণ থেকে খুলে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু ব্যাক করতে পারবেন না সকালের আগে। উনি বললেন ঠিক আছে, আসবো না। এরপর উনি বের হয়ে গেলেন। বের হওয়ার পর উনি ওই রাস্তাতে যে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর পর উনি গাড়ি পাচ্ছেন না। উনি তো কাঁচপুর যাবেন, যে সমস্ত দূরপাল্লার গাড়ি যেগুলো আছে আর কি, এই দূরপাল্লার গাড়িগুলো তো এতটুকু দূরত্বের যাত্রী তুলবে না। তারা আসে একটু দাঁড়ায়, যখনই শোনে যে উনি কাঁচপুর নামবেন তখনই কিন্তু তারা গাড়ি টান দিয়ে চলে যায়। ওখান থেকে ভাড়া 15 টাকা 20 টাকা এরকম আর কি ভাড়া। তো এতটুকু দূরত্বে তো এই সমস্ত দূরপাল্লার গাড়িগুলো যাত্রী তোলে না। উনি যে বলবেন যে আমি টাকা দিব, সমস্যা না, আমাকে নিয়ে যান, সেটা বলারও সুযোগ পাচ্ছেন না। যাও কয়েকবার সুযোগ পেয়েছেন, বলার পরও তারা তোলেননি যাত্রী। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বাসগুলো শাঁ শাঁ করে চলে যাচ্ছে, কিন্তু থামছে না। আর থামলে ওই যে একই ঘটনা ঘটছে। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। হঠাৎ করে ওনার পেছনে দূরপাল্লারই একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নামটা কি এটা উনি খেয়াল করতে পারেননি। উনি দেখলেন ড্রাইভিং সিটে ড্রাইভার বসে আছে, গাড়ি পুরোটাই ফাঁকা, ভিতরে যে লাইটটা জ্বলছিল ওই লাইটের আলোতে বোঝা যাচ্ছে ভেতরে কোনো যাত্রী নেই, ড্রাইভার আর হেল্পার রয়েছেন। তখন উনি বললেন যে আমি কাঁচপুর যাব, আমাকে নেবেন। তখন হেল্পার হাতের ইশারা দিল, মানে উঠতে বলল। তো উনি উঠে গেছেন। উনি যখন উঠেছেন, ওঠার ঠিক পরপরই, মানে 1 মিনিটও হয়নি, উনি কেবল উঠে সিটে বসবেন বা বসেছেন মাত্র এইটুকু সময়, এর মধ্যে হেল্পার বলছে নামেন। উনি বলছেন নামবো মানে? বলে হ্যাঁ নামেন, কাঁচপুর চলে আসছেন আপনি। উনি তো অবাক হয়ে গেছেন যে বলে কি, উঠলাম মাত্র, এতটুকু পথ তো আসতেও তো সময় লাগবে, এই 6-7 কিলোমিটার পথ আসতেও তো কিছুটা সময় লাগে, এত তাড়াতাড়ি চলে আসলাম। উনি তাকিয়ে দেখলেন সত্যি উনি কাঁচপুর ব্রিজ পার হয়ে গেছেন। উনি নামলেন। নামার পর উনি হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই বাসও নাই, বাসের হেল্পারও নাই, ড্রাইভারও নাই। অবাক কাণ্ড। উনি চিন্তা করলেন কী ব্যাপার, আমি এতটুকু পথ কিভাবে এখানে আসলাম, নাকি আমি ঘোরের মধ্যে আছি, আমি স্বপ্ন দেখছি। দেখলেন না, ওনার সামনে দিয়ে পাশ দিয়ে অন্য যে গাড়ি, বিশেষ করে দূরপাল্লার যে গাড়ি, তারপর ট্রাক, এগুলো চলে যাচ্ছে। চিটাগাং থেকে যেই ট্রাকগুলো ফিরছিল বা গাড়িগুলো ফিরছিল সেগুলো ফিরছে। উনি দাঁড়িয়ে আছেন, আশেপাশে তাকাচ্ছেন যে ওই গাড়িটা কোথায় গেল, এত দ্রুত কোথায় গেল, ভাড়াও নিল না। অবাক কাণ্ড। উনি এরকম বেশ অবাক হয়ে তাকাতাকি করছেন। দূরে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়ানো ছিল, আবার কয়েকটা দোকান ছিল, টং দোকান, যারা চা বিক্রি করে। তখন উনি তাদের কাছে গেলেন। যাওয়ার পর উনি বলছেন যে আচ্ছা ভাই, এখানে আমি মাত্র একটা গাড়িতে আসলাম, আমি তো ওই গাড়িটাকে আর খুঁজে পাচ্ছি না। তখন ওই যে পুলিশ সদস্য যারা ছিলেন, তারপর দোকানদার যারা ছিলেন, ওরা সবাই বলছেন যে হ্যাঁ আমরাও তো দেখলাম যে এখানে কোনো মানুষ ছিল না, হঠাৎ করে আপনি কোত্থেকে উদয় হইলেন, এখানে তো আপনার আসার কথা না। আমরাও তো চিন্তা করতেছি যে আপনি কোত্থেকে হঠাৎ করে এখানে চলে আসলেন, মুহূর্তের মধ্যে এখানে দেখি আপনি দাঁড়িয়ে আছেন, তাকাতাকি করছেন, সন্দেহজনক দৃষ্টিভঙ্গি, এদিক ওদিক তাকাতাকি করছেন। আমরাও তো আপনাকে সন্দেহ করছি যে আপনি কোত্থেকে আসলেন। তখন উনি বললেন যে ভাই এই ব্যাপার, আমি তো এই যে এইভাবে চলে আসছি, আমি তো বলতে পারি না আসলে কিভাবে আমি আসছি, এটা আমার নিজের কাছে অদ্ভুত লাগছে। তখন পুলিশ সদস্য যারা ছিলেন, তারপর ওখানে যারা কয়েকজন ছিলেন, তারা বলেন ঠিক আছে ভাই, আপনার বাসা কোন দিকে, আপনি চলে যান, এটা নিয়ে আপনাদের আর কোনো আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। তখন ওই যে স্থানীয় যে কয়েকজন আছেন যারা ওখানে দোকানদারি করছেন, তারা বললেন যে ভাই আপনার বাসা তো মনে হয় কাছেই, আপনি এই পথ দিয়ে চলে যান, যদি ভয় টয় পান জোরে চিৎকার দিয়ে আমরা দৌড় দিয়ে ওখানে চলে আসব। তো উনি ওইখান থেকে হাঁটা শুরু করেছেন। বাসা পর্যন্ত যে আসছেন এর মধ্যে কোনো ভয়ের ঘটনা ওর সাথে ঘটেনি।
আর উনি যখন বললেন যে এরকম একটা রহস্যময় বাস ওনাকে এই মাতুয়াইল থেকে কাঁচপুর পর্যন্ত এনে দিয়েছে, এটা শোনার পর ওই পুলিশ সদস্য যারা ছিলেন আর ওখানকার দোকানদার যারা ছিলেন তারাও বেশ অবাক হয়েছিলেন। তাদের কাছে এই বিষয়টার কোনো ব্যাখ্যা ছিল না। এখনও মুস্তাফিজ ভাইয়ের কাছে এই বিষয়ের কোনো ব্যাখ্যা নেই। কিভাবে আসলেন, কারা নিয়ে আসলো, কোথায় ওই বাসটা চলে গেল, এটা উনি বলতে পারেন না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই খুবই অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা সচরাচর সবার সাথে ঘটে না। এই ধরনের একটা বাস মাতুয়াইলের মতো ব্যস্ততম একটা জায়গা, হোক সেটা রাত 12টা পার হয়ে গেছে, কিন্তু ওখানকার রাস্তাঘাট কিন্তু ব্যস্ত থাকে। মানুষজন ওই সময় কমে গেলেও গাড়ি কিন্তু চলাচল করে। ওই সময় এমন একটা বাস চলে এলো, 6-7 কিলোমিটার রাস্তা 1 মিনিটেরও কম সময় পাড়ি দিয়ে ফেললো। উনি সিটে বসতে বসতেই গন্তব্যে চলে এলেন, নামার পরপরই ওই বাসটাকেও আর দেখলেন না। খুবই রহস্যময়, তাই না? প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আসছে রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 এর নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। আর আসছে মঙ্গলবার তো ফেয়ার উইথ টুয়েসডের 5ম এপিসোড থাকছে ইনশাল্লাহ। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্স বিশ সাথে রাখুন। আসসালামু আলাইকুম।